তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আমরা চলে এসেছি আজকে এনটিপিসির প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনের সলিউশন নিয়ে। এর আগে অলরেডি আমরা 22টা সেট নিয়ে আলোচনা করেছি, 22টা শিফট নিয়ে আলোচনা করেছি। তো অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো না দেখে থাকলে দেখে নেবে আগে। তো আজকে আমরা আলোচনা করব 23 নম্বর শিফট নিয়ে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। আর তোমাদের বলে রাখি, এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা যদি নিতে চাও, আমরা 23 নম্বর শিফটে আসি। তোমরা যদি সম্পূর্ণ এই পিডিএফটা নিতে চাও, এখানে 2000 লাস্ট এক্সাম হয়েছিল 2020-21-এ। তোমাদের কিন্তু অনেকে ভুল বোঝাচ্ছে বা ভুলভাবে কিন্তু তাদের যে পিডিএফগুলো সেগুলো কিন্তু বিক্রি করার চেষ্টা করছে, যেগুলো কিন্তু তোমাদের ঠিকঠাক আদৌ তারা তৈরি করেনি। অনেক আছে, অনেক এরকম চ্যানেল রয়েছে, অনেক ইনস্টিটিউশন আছে, ঠিক আছে, আমি সেরকম কথা বলতে চাইছি না। তো সবাই কি বলছে, এই 1 বছরের পিডিএফ নিয়ে তারা বলছে 10 বছর 20 বছরের পিডিএফ, ঠিক আছে, তাও আবার তারা 100 টাকার উপর তারা বিক্রি করছে, ঠিক আছে। তো অবশ্যই সেই সমস্ত যে স্ক্যামগুলো আছে সেগুলো থেকে সকলে সাবধান হয়ে যাবে, ঠিক আছে। আর তোমরা যদি আমাদের এই পিডিএফটা নিতে চাও, এখানে তোমাদের জানুয়ারি বলছি, 2020-21-এর যে লাস্ট এক্সাম হয়েছিল এনটিপিসি সিবিটি 1 133টা শিফটে হয়েছিল, যেখানে 40টা করে প্রতিটা শিফটে কোশ্চেন, অর্থাৎ 5000+ কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে এখানে। তো তোমরা সেটা দেখে নেবে। তোমরা যদি সম্পূর্ণ পিডিএফটা বাই করতে চাও, লেটেস্ট কোশ্চেন এগুলো সব লাস্ট এক্সাম হয়েছিল সেটা তোমরা 99 টাকা দিয়ে বাই করতে পারবে। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে। আজকে আমরা আমাদের ফার্স্ট কোশ্চেন থেকে আমরা শুরু করব, এই নাম্বারটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো চলো, আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, যদি আমাদের ক্লাস ভালো লাগে, ঠিক আছে, অবশ্যই একটা লাইক করে দেবে আগে, ঠিক আছে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইবটা করে রাখবে। ফার্স্ট প্রশ্ন আমাদের আছে, স্বরাজ্য দল, এটা স্বরাজ্য যে পার্টি, এটা গঠন করা হচ্ছে কত সালে? আমাদের এখানে রাইট অ্যান্সার হবে 1923 সালে কিন্তু এই স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা হচ্ছে। আচ্ছা, প্রতিষ্ঠা করছে কে? প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু এই দুজনে মিলে কিন্তু 1923 সালে স্বরাজ্য পার্টি তারা কিন্তু প্রতিষ্ঠা করছে। এই দুটো নামই পরীক্ষায় আসে, গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন আছে আমাদের, ভারত কোন সালে রাজস্থানে যে দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা করেছিল, এটা কত সালে করেছিল? তো অবশ্যই আমাদের 1998 সালে কিন্তু ভারত কিন্তু দ্বিতীয় যে পোখরানে করেছিল, পোখরান রাজস্থানে করেছিল, দ্বিতীয় পারমাণবিক যে পরীক্ষাটা টেস্ট করেছিল। আচ্ছা, এই যে প্রথম পরমাণুটা তাহলে কবে করেছিল? প্রথম যে টেস্ট, যেটা কিন্তু 1974 সালে করেছিল। 1974 সালে, যেটা আমরা কী নামে চিনি? স্মাইলিং বুদ্ধগুলো কিন্তু এটাকে আমরা চিনি, ঠিক আছে। তো অবশ্যই এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এটাও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হবে, যেহেতু দ্বিতীয় জিজ্ঞাসা করেছে, প্রথমও জিজ্ঞাসা করবে। 1974 সালে হয়েছিল, 1998 সালে দ্বিতীয়টা হয়েছিল। প্রথমটাকে স্মাইলিং বুদ্ধ বলে আমরা চিনি, আর দুটোই কিন্তু রাজস্থানের যে পোখরানে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, টেস্টটা করা হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন আছে আমাদের, নিচের কোন শহরটি ভারতে দ্য সিটি অফ প্যালেস নামে পরিচিত? অবশ্যই আমাদের প্রিয় কলকাতা, যেটা কিন্তু আমাদের কলকাতা যে সিটি অফ তোমাদের জয় নামে পরিচিত, তারপরে আমাদের সিটি অফ প্যালেস নামে পরিচিত, এছাড়া সিটি অফ জুয়েলস নামেও কিন্তু পরিচিত আমাদের এই প্রিয় কলকাতা, তাই তো। তো এই সমস্ত বিভিন্ন ডাকনামগুলো তোমাদের দেখে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হয়। এছাড়া প্রাচ্যের এথেন্স নামেও কিন্তু পরিচিত কিন্তু আমাদের এই কলকাতা, ঠিক আছে। তো অবশ্যই এই নামগুলো একটু ছোট্ট করে একটু নোট ডাউন করে নেবে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, 4 নম্বর কোশ্চেন আছে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন অবশ্যই লর্ড মাউন্টব্যাটেন। তিনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম এবং ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। আর আমরা যদি বলি স্বাধীন ভারতের প্রথম ইনি। আর আমরা যদি বলি যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তাহলে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং হবে আমাদের রাইট অ্যান্সার। এই যে বেন্টিং, ইনি কিন্তু 1833 সালে চার্টার অ্যাক্ট করেছিলেন, ঠিক আছে। এখানে বিভিন্ন জিনিস করেছিলাম, সেই সমস্ত জিনিসে আমি যাচ্ছি না, তাহলে অনেক বড় হয়ে যাবে তোমাদের ক্লাস। তো তিনি কিন্তু প্রথম ছিলেন আমাদের ভারতের যে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল, ঠিক আছে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে স্বাধীন ভারতের, আচ্ছা, ইউরোপীয় ব্যবস্থাপনায় কি বলেছে? ইউরোপীয় ব্যবস্থাপনায় 1970 সালে নিচের 1770 সালে নিচের কোন ব্যাংকটি কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল? যেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে ব্যাংক অফ হিন্দুস্তান। এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল তোমাদের 1770 এই সালে কিন্তু, ঠিক আছে। এটা ইউরোপীয় ব্যবস্থাপনা। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, বিক্রম সারাভাই স্পেস সেন্টার এটা কোথায় অবস্থান করছে? গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা কিন্তু আমাদের অবশ্যই অবস্থান করছে এটা কোথায়? তিরুবনন্তপুরমে কিন্তু এটা অবস্থান করছে, ঠিক আছে। তো এই যে তিরুবনন্তপুরম কেরালাতে অবস্থান করছে, এটা কি? বিক্রম সারাভাই স্পেস সেন্টার। এই বিক্রম সারাভাইটা কে? এই বিক্রম সারাভাই ছিলেন ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা আমাদের ভারতের যে মহাকাশ সংস্থা ইসরো,
তারই কিন্তু প্রথম চেয়ারম্যান ছিলেন বিক্রম সারাভাই, আর তার নাম অনুযায়ী কিন্তু এই সেন্টারটার নামকরণ হয়েছিল বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার, ঠিক আছে। তো ইনি কিন্তু ফার্স্ট চেয়ারম্যান ছিলেন। বর্তমান চেয়ারম্যান কে আছেন? বর্তমানে কিন্তু এখনও পর্যন্ত রয়েছেন এস সোমনাথন, তাই তো। তো এস সোমনাথন কিন্তু এখনও পর্যন্ত রয়েছেন, কিন্তু আর কিছুদিন পরই কিন্তু আর কিছুদিন পরই, মোটামুটি তোমাদের আর 4-5 দিন পরই, ঠিক আছে, 13-14 তারিখের মধ্যে তোমাদের কিন্তু নতুন করে ইসরো চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন, যার নাম কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। তিনি হবেন আমাদের রাইট অ্যান্সার। সেটা হবে আমাদের কে? সেটা কিন্তু তোমাদের হবে নারায়ণন। কি বললাম? ভি নারায়ণন। ইনি কিন্তু মানে চার্জ গ্রহণ করবেন ইসরোর চেয়ারম্যান হিসাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদের একটু ইনফরমেশান দিয়ে রাখি। জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা যদি নিতে চাও, এখানে প্রতি মাসে টপ 100 কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে রাখা আছে। সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমরা 51-এ পেয়ে যাচ্ছ। আর কিছুদিন পরই তোমাদের কিন্তু 1 সপ্তাহের মধ্যে এর প্রাইসটা 80 টাকা হয়ে যাবে। তো যারা কিন্তু এখনও পর্যন্ত নাওনি, অবশ্যই এটা কিন্তু নিয়ে নেবে, কারণ এখানে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এছাড়া এএলপি 2024, আরপিএফ, এসআই, যেই সমস্ত এক্সামে কিন্তু 90% কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কমন আসবে, ঠিক আছে, কমন এসেছে। এবং আপকামিং তোমাদের যে সমস্ত এনটিপিসি, এসএসসি জিডি, এছাড়া রাজ্যের আমাদের ডব্লিউবি, কেপিএসআই যে সমস্ত এক্সামগুলো রয়েছে, তাদের কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের আসবে। পরবর্তী আছে আমাদের যারা এসএসসি জিডি 2025 দেবে, তাদের জন্য এসএসসি জিডি 2024-এর যে তোমাদের কোশ্চেনগুলো, জিকে কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের দরকার হবে, কারণ এগুলো পড়তেই হবে তোমাদের, একদম মানে মুখস্থ করে ফেলতে হবে একদম, ঠিক আছে। তো এই কটা যদি তোমাদের পেতে চাও, তো অবশ্যই 50 টাকা দিয়ে তোমরা 53টা শিট কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। সম্পূর্ণ আমাদের যে কটা পিডিএফ আছে সব বাংলা ভাষায় আছে, কোনো টেনশন নেই। আর এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা 2020-21, যেটা লাস্ট, যেটা তোমাদের সলিউশন আমি আজকে করাচ্ছি, এবং এর আগেও কিন্তু 22টা শিফটে আলোচনা করেছি, তোমাদের প্লেলিস্ট করা আছে চ্যানেলে, তোমরা দেখতে পারো। এখানে 133টা শিফটে 5000+ জিকে কোশ্চেন আছে, আর সবই বাংলা ভাষায় A4 সাইজ ফরম্যাটে আছে। তোমরা 99 টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারবে। ডেসক্রিপশনে এই নাম্বারটা দেওয়া আছে, এই নম্বরের মাধ্যমে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্রাইসগুলো তোমরা দেখে নেবে, এটা 50 আছে এবং 51 আছে, এবং তোমাদের এনটিপিসিটা 99 আছে। তো এই নাম্বারে তোমরা ডিসক্রিপশনের নাম্বার আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধু মেসেজের মাধ্যমে যোগাযোগ করবে, ওকে। চলো পরবর্তী আমাদের প্রশ্নে ফিরে আসি। আর তোমাদের আরেকবার বলে রাখি, অনেকে কিন্তু বারবার কমেন্ট করছিল যে গ্রুপ ডির জন্য সায়েন্সের পোর্শনটা, তো অবশ্যই তোমাদের টেনশন নেই, খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু সায়েন্সের পোর্শনটা আমরা নিয়ে চলে আসছি। তোমাদের এখানে দেখতে পাচ্ছ তার কিন্তু ক্লাস তোমাদের রেডিও হচ্ছে, এবং তার কিন্তু পিডিএফ এখানে কিন্তু রেডি হচ্ছে, ঠিক আছে। তো পিডিএফ কিন্তু তোমরা নিতে পারবে, তোমরা কিছুদিন ওয়েট করে যাও। তোমাদের এক্সামের যে নোটিফিকেশান, সেটা তো আউট হবে কিছুদিন পরই, এবং 23 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে গ্রুপ ডির ক্ষেত্রে। তো এখানে কিন্তু সায়েন্সের পোর্শনটা যে কোনো মানে গ্রুপ ডির যে কটা এক্সাম হয়েছে আর কি তোমাদের লাস্ট, তো সমস্ত এক্সামের সায়েন্সের পোর্শনটা তোমাদের কিন্তু এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু রাখা আছে। তা আবার প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ, দেখেছো, এখানে মেজারমেন্ট থেকে তোমাদের পরিমাপ থেকে সব আলাদা আলাদা কোশ্চেন আছে, ইউনিট থেকে আলাদা আলাদা কোশ্চেন আছে, ঠিক আছে। তো এই ধরনের কিন্তু কার্যক্ষমতা, শক্তি, সমস্ত চ্যাপ্টার কিন্তু আলাদা আলাদা করে, নিউটনের ল থেকে শুরু করে সমস্ত কিছু আলাদা করে তোমাদের রেডি করা হচ্ছে। তো টেনশন নেই তোমাদের, তোমরা শুধু প্রস্তুতি তোমাদের চালিয়ে যেতে থাকো, ঠিক আছে। পরবর্তী আমাদের 7 নম্বর কোশ্চেন আছে, 1815 সালের ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল তিনি কে নিযুক্ত হয়েছিলেন? তিনি কিন্তু কালিন ম্যাকেনজি, তিনি কিন্তু নিযুক্ত হয়েছিলেন 1815 সালে সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া, তিনি কিন্তু নিযুক্ত হয়েছিলেন। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, কি বলেছে, মেগালোপলিস একটি গ্রিক শব্দ, যেটা হচ্ছে, যার অর্থ হচ্ছে গ্রেট সিটি। এটা জনপ্রিয় হয়েছিল কার মাধ্যমে? এটা কিন্তু জিন গটম্যানের মাধ্যমে 1957 থেকে কিন্তু তিনি এটা প্রচলন করেছিলেন, ঠিক আছে। তো গ্রেট সিটি যার অর্থ, ঠিক আছে, মেগালোপলিস। পরবর্তী আমাদের প্রশ্ন আছে যে C++, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের বারবার জিজ্ঞাসা করা হয় এসএসসি এবং আরআরবি বিভিন্ন এক্সামে, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে, তাই তো। তো এখান থেকে অবশ্যই দেখে রাখতে হবে, এখানে প্রশ্নটা যেটা দিয়েছে যে ল্যাঙ্গুয়েজটি তোমাদের বাজার, তোমাদের কি আছে, স্ট্রোপ দ্বারা প্রথম দিকে যে টি এবং টি বেল ল্যাবরেটরিতে যেটা কিন্তু তৈরি করা হয়েছিল, এটা কোন দশকে? এটা কিন্তু 1980-র দশকে। এছাড়া কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো বারবার আসে যে C++, এগুলো কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এছাড়া আরও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে কি? হ্যাঁ, এখনও আছে, যেমন পাইথন আছে, আমাদের পাইথন আছে, জাভা আছে। কি বলছি আমি? পাইথন, জাভা, যেমন এখানে আছে C++, এছাড়া আছে জাভা স্ক্রিপ্ট আছে, ঠিক আছে। আরও কিছু আছে, যেমন হচ্ছে সি আছে, ঠিক আছে, সি বলে একটা আছে, যেটা কিন্তু সবথেকে নিম্নমানের, যেটা এক ধরনের, এটা কিন্তু নিম্ন স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এইগুলো একটু দেখে রাখতে হবে কয়েকটা। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, এটা কে সিন্ধু উপত্যকা থেকে সোনার উপত্যকা পর্যন্ত তার সাম্রাজ্যকে শক্তিশালী এবং সুসংহত করার জন্য শাহী রাজকীয় রাস্তা তৈরি করেছিলেন, যেটা বাংলা এবং ব্রিটিশ আমলে কিন্তু এর নাম পরিবর্তন করে জিটি রোড ডাকা হয়েছিল, যার নাম হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এটা কে তৈরি করেছিল? অবশ্যই কিন্তু শেরশাহ তৈরি করেছিলেন গ্র্যান্ড ট্যাঙ্ক অর্থাৎ জিটি রোড। গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় কিন্তু অবশ্যই আবারও আসবে।
পরবর্তী আমরা প্রশ্ন দেখব, ভারত কতবার আইসিসি পুরুষদের টি-20 যে ওডিআই ওয়ান ডে ইন্টারন্যাশনাল যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা সেটা কিন্তু ফাইনালে প্রবেশ করেছে, ভারত কতবার ফাইনালে এসছে? তো এখনও পর্যন্ত তিনবার কিন্তু ভারত কিন্তু ফাইনালে এসেছিল, তাই তো? তো এখানে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে লাস্ট আইসিসি টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেটা আইসিসি টি-20 নয়, তোমাদের ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা বলছি। তো এখানে ওডিআই ক্রিকেট তোমাদের কিন্তু লাস্ট হয়েছিল কত, 2023-এ হয়েছিল, তাই তো? এখানে কিন্তু কে অনুষ্ঠিত করেছিল এই আবার টি-20 আছে, ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা, এটা অনুষ্ঠিত করেছিল কে? এটা কিন্তু ভারত হোস্ট করেছিল, ঠিক আছে? আমাদের ইন্ডিয়া কিন্তু এটা অনুষ্ঠিত করেছিল, এবং এখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল কে? অস্ট্রেলিয়া কিন্তু ভারতকে হারিয়ে এখানে কিন্তু 2023 সালের যে ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটা কিন্তু জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া। এই নিয়ে কিন্তু অস্ট্রেলিয়া ছয়বার কিন্তু ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। পরীক্ষাতে আবার আসবে যে সব থেকে সফল দেশ ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপে কোন দেশ, যেটা কিন্তু অস্ট্রেলিয়া আমাদের রাইট অ্যান্সার হবে, কারণ 2023 হিসাবে কিন্তু ছয়বার জিতেছে অস্ট্রেলিয়া। এছাড়া এখানে কিন্তু পরীক্ষায় যেমন প্রশ্ন আছে যে প্লেয়ার অফ দ্য সিরিজ কে ছিল, অবশ্যই বিরাট কোহলি আমাদের ছিলেন, এবং সবথেকে বেশি রানও করেছিল কে? বিরাট কোহলি, ঠিক আছে? এগুলো অবশ্যই দেখে রাখতে হবে। সবথেকে বেশি উইকেট নিয়েছিল মোহাম্মদ শামি। এবং আমরা যদি 2027-এর যে আইসিসি যে ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে, এটা কোথায় অনুষ্ঠিত হবে এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করা অবশ্যই হবে, গ্যারান্টি। যেটা কিন্তু হবে সেটা কিন্তু সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়া, এই তিনটে দেশে কিন্তু এখানে কিন্তু হোস্ট করা হবে। সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া, এখানে কোথায় হোস্ট করা হচ্ছে? এই তিনটে কান্ট্রিতে হোস্ট করা হবে 2027-এর ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ওকে, তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের দেখে রাখতে হবে। এছাড়া ভারত কতবার এই ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছে? এখনও পর্যন্ত ভারত কিন্তু 2 টাইমস কিন্তু এই ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কিন্তু জয়লাভ করেছে ইন্ডিয়া। কোন সালে? তো এগুলো অবশ্যই দেখে রাখতে হবে। প্রথম কিন্তু ভারত ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়লাভ করছে সালটা 1983, 1983 সালে ভারত কিন্তু প্রথমবার ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়লাভ করছে। এবং নেক্সট কিন্তু 2011 সালে কিন্তু ভারত কিন্তু এই ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা জয়লাভ করছে, ঠিক আছে? আর 2023-এ তো তোমাদের বলেই দিলাম, অস্ট্রেলিয়া জয়লাভ করলো, তা আবার ভারতকে হারিয়ে, ঠিক আছে? আর এটা ভারতেই কিন্তু হোস্ট করা হয়েছিল। পরবর্তী আমরা প্রশ্ন দেখব। যদি ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিতে হবে, এবং শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে তোমাদের সকলকে, তাহলে ক্লাসগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি এখনও পর্যন্ত যুক্ত না হয়ে থাকো, এখনই যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং এআইআর একাডেমি দুটো টেলিগ্রাম চ্যানেলেই যুক্ত হয়ে যাবে। ওকে, আর এআইআর একাডেমিতে তোমরা কিন্তু টপিক ওয়াইজ ক্লাস পাবে। এছাড়া যারা এসএসসি জিডি এক্সাম দেবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি এখানে কিন্তু তোমাদের কিন্তু ক্লাসগুলো শেষ করা হবে, ঠিক আছে? তোমাদের জানো যে এসএসসি জিডি জিকে ক্লাস চলছে এই এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে। তো চলো পরবর্তী ক্লাসে কোশ্চেনে আসি। পরবর্তী আমাদের প্রশ্ন যেটা আছে, নিচের কোন নীতিটি সৌর বিদ্যুৎ ব্যবস্থার সাথে সম্পর্কিত? অবশ্যই কিন্তু আমাদের আছে ফটোভোল্টাইক, যেটা কিন্তু প্রভাব, এটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি আছে। রিজার্ভ ব্যাঙ্ক, আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা 1 এপ্রিল কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে? আমরা সকলে জানি যে 1935, অর্থাৎ 1935 সালের 1 এপ্রিল ভারতের যে রিজার্ভ ব্যাঙ্ক এটা প্রতিষ্ঠা হচ্ছে, এবং এটা জাতীয়করণ হয়েছিল 1949-এ, এবং এর কিন্তু বর্তমান গভর্নর কে আছে, তাই তো? এখান থেকে প্রশ্ন যেটা জিজ্ঞাসা করা হবে ডাইরেক্ট এই বছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এটা কিন্তু নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আগে কে ছিল? আমরা জানি শক্তিকান্ত দাস ছিল, 25তম গভর্নর ছিল আমাদের রিজার্ভ ব্যাঙ্কের শক্তিকান্ত দাস, কিন্তু বর্তমানে কিন্তু 26তম রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর নিযুক্ত হয়েছেন, যার নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা। ওকে, তো ইনি কিন্তু 26তম, এটা মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় কিন্তু এরকমও জিজ্ঞাসা করবে যে 26তম গভর্নর কে আছে, 25তম গভর্নর কে আছে, 25তম জিজ্ঞাসা করবে আবারও, যেটা শক্তিকান্ত দাস। 26তম কে? অবশ্যই সঞ্জয় মালহোত্রা। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, নিচে কোন ভারতীয় মান সময়কে সঠিকভাবে চিত্রিত করে? যেটা কিন্তু অবশ্যই জিএমটি, গ্রিনিচ মিন টাইম প্লাস 50, অর্থাৎ 5:30, ঠিক আছে? তো 5:30 মিনিট এটা কিন্তু প্লাস করতে হবে গ্রিনিচ মিন টাইমের সাথে, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আসবে আমাদের, তাই তো? তো এটা যোগ করলে তবেই আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আসবে। এখান থেকে যেমন প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন হয়, গ্রিনিচ মিন টাইম ক্রস করছে কোন জায়গাগুলো দিয়ে, কোন কান্ট্রিগুলো দিয়ে। ফার্স্টে আমরা দেখব ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, আলজেরিয়া, মালি, তারপরে আমাদের কি আছে, ঘানা আছে, তাই তো? আন্টার্কটিকা আছে। এই সমস্ত দেশগুলোর উপর দিয়ে কিন্তু এই গ্রিনিচ মিন টাইম কভার করছে। তো এই সমস্ত দেশগুলোকে অবশ্যই কয়েকটা নাম মুখস্থ রাখতে হবে। এর সাথে সাথে আমাদের যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এটা কোন জায়গা থেকে পাস করছে? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এটা কিন্তু পাস করছে উত্তরপ্রদেশে, ঠিক আছে? যদিও আমরা এলাহাবাদকে আমরা একটা মানক সময় হিসাবে আমরা ধরে থাকি, যেটা আমরা 82°30' আমরা কিন্তু ইস্টকে আমরা এটাকে ধরে রাখি, ঠিক আছে, আইএসটি হিসাবে। তো এখান থেকে কিন্তু উত্তরপ্রদেশের মির্জাপুর, ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে, উত্তরপ্রদেশের মির্জাপুরের ওপর দিয়ে কিন্তু পাস হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ডাইরেক্ট কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন অবশ্যই হবে।
ঠিক আছে? তো অবশ্যই এগুলো কিন্তু দেখে রাখতে হবে। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব। আর যে সমস্ত ইনফরমেশনগুলো দিচ্ছি না, এই সমস্ত যে ক্লাসগুলো দিচ্ছি, এগুলো তোমাদের ফ্রি দিচ্ছি বলে হয়তো অনেকে কেউ দেখছে না ক্লাসগুলো, হয়তো তাদের পরীক্ষার আগে মনে পড়বে আমাদের ক্লাসগুলো দেখা, ঠিক আছে? আবার কত ছাত্রছাত্রী আমাদের মেসেজও করেছে যে আমার কাছে যেই পরীক্ষা আছে আর দুদিন পর, বা যারা যারা মানে যখন যেই পরীক্ষা হচ্ছিল আর কি, কদিন আগে তো আরপিএফএসআই পরীক্ষা হচ্ছিল, কয়েকজন মেসেজ করছে, স্যার আপনার কাছে এই ক্লাসগুলো যদি আগে যদি পেয়ে যেতাম, তো আমার কাছে দেরিতে এসেছে, আমি দেরিতে জানতে পেরেছি, অনেক সুবিধা হতো। তো কিছু করার নেই, ঠিক আছে? তো তোমরা যত মাত্রায় শেয়ার করবে তত ছাত্রছাত্রীর কাছে পৌঁছাবে, তো তারা তত এটা সুবিধা এটা পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু একটু শেয়ার করে দিও। অনেক ছাত্রছাত্রী আছে যারা আমাদের এই চ্যানেল সম্পর্কে জানে না, কোনো ধারণাই নেই, ঠিক আছে? এখানে কী ধরনের ক্লাস হয় না হয়, অনেকে কিন্তু এই ধরনের ক্লাস সব পেইড চ্যানেলে করেই থাকে, ঠিক আছে? সে যাই হোক, ক্লাস অনেক বড় হয়ে যাবে, ফালতু কথাই করে লাভ নেই। আমাদের কোশ্চেন যেটা আছে কি, 2018 সালের এশিয়ান গেমস এটা ভারতীয় দলটা সেফটি মিশন কে ছিল? অবশ্যই কিন্তু ব্রিজভূষণ শরণ সিং, ইনি কিন্তু ছিলেন সেফটি মিশন 2018-এর এশিয়ান গেমসে। তোমরা জানো কিন্তু এশিয়ান গেমসও কিন্তু প্রতি 4 বছর অনুষ্ঠিত হয়, যেমনটা আমাদের কমনওয়েলথ গেমস হয়, আমাদের অলিম্পিক গেমস হয়, তাই তো? আমাদের ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়, ঠিক এরকমই কিন্তু এশিয়ান গেমসও আমাদের 4 বছর অন্তর কিন্তু অনুষ্ঠিত হয়। তো লাস্ট হয়েছিল 2018, কিন্তু তারপরেও আরেকবার হয়েছিল 2022। এটা কোথায় হয়েছিল? এটা কিন্তু চায়না হংজাউতে হয়েছিল। কোথায়? চায়না হংজাউতে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এই 2022-এর এশিয়ান গেমস, ঠিক আছে? তো এগুলো সম্পর্কে তোমাদের কিন্তু ক্লাস একটা দিয়েছি আই থিঙ্ক, ঠিক আছে? যদি না দিয়ে থাকি চেষ্টা করবো একটা দিয়ে দেওয়ার পরীক্ষার আগে, ঠিক আছে? তো অবশ্যই এগুলো কিন্তু দেখে রাখবে। এগুলো কিন্তু আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? টেনশন নেই, কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকে তোমরা এই সমস্ত কোয়েশ্চেন পেয়ে যাবে। যারা নেবে অবশ্যই ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করে নেবে। আর বর্তমানে তোমাদের যে কোয়েশ্চেনটা এখান থেকে জিজ্ঞাসা করা হবে যে এশিয়ান গেমস 2026 প্রতি 4 বছর অন্তর হয় বললাম, লাস্ট 2022-এ হয়েছে এবং 2026-এ আবার হবে, এটা কোন দেশে হবে, কোথায় হবে, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হবে, যেটা হবে জাপানের আইচি নাগোয়া, ঠিক আছে? জাপানে অনুষ্ঠিত হবে 2026-এর এশিয়ান গেমস 2026 অনুষ্ঠিত হবে কোথায়? জাপানের আইচি নাগোয়া শহরে। পরবর্তী এখান থেকে কোয়েশ্চেন দেখব। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ম্যাচ রেফারি হিসাবে নিযুক্ত হয়েছিলেন প্রথম ভারতীয় যে মহিলা, তার নাম কি? জিএস লক্ষ্মী, তিনি কিন্তু ছিলেন প্রথম ভারতীয় মহিলা। পরবর্তী প্রশ্ন আছে, কোন বছরে লোকসভা এবং রাজ্যসভার যে নির্বাচনের বয়সসীমা 21 থেকে কমিয়ে 18 বছরে পরিবর্তিত করা হয়েছিল? 1988 সালে করা হয়েছিল। এই কোশ্চেনটা তোমাদের কিন্তু আমরা আই থিঙ্ক তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম, 4-4টে কিন্তু ক্লাস নিয়েছিলাম পলিটি থেকে, যেটা আরপিএফ এসআই শুরু করে সমস্ত আগের বছরের যে কোয়েশ্চেনগুলো হয়েছিল তোমাদের এই লাস্ট 2024-এ যে কটা এক্সাম হয়েছে এই আরআরবির মাধ্যমে, এএলপি হোক, টেকনিশিয়ান, জেই, তাছাড়া তোমাদের আরপিএফ এসআই, সেখান থেকে পলিটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছিলাম। আর সেই ক্লাসগুলো করলে আশা করছি তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং এসএসসি জিডি তো পুরো পার হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কিন্তু এই যে কোশ্চেনটা অবশ্যই দেখে রাখবে। আর একটু বলে দিচ্ছি, এই যে ভোটদানের যে বয়সসীমা, যেটা 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে, 1988 সালে করা হয়েছে। কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা করা হয়েছে? 61, ঠিক আছে? তো 61 কিন্তু অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটা কিন্তু করা হয়েছিল। কত সালে করা হয়েছিল? 1988 সালে করা হয়েছিল, যেখানে কিন্তু ভোটদানের বয়সসীমা যেটা কিন্তু 21 থেকে কমিয়ে 18 বছরে করা হয়েছিল, ঠিক আছে? ডায়েট মুখস্থ রাখবে, এটা আবারও পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে। পরবর্তী প্রশ্ন দেখব। ভারতের প্রথম জৈব জ্বালানি চালিত ফ্লাইট এবং দেরাদুন থেকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেছিল, এটা কত সালে? এটা আগস্ট 2018 সালে। এটা তখনকার কারেন্টের টপিক ছিল, ওই জন্য জিজ্ঞাসা করেছে, এটা বাদ দিয়ে দাও। পরবর্তী প্রশ্ন আমাদের আছে, যে অঞ্চলে উৎস থেকে সমস্ত আলো অবরুদ্ধ থাকে তাকে কি বলা হয়? তাকে কিন্তু আমরা বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন আছে, আন্তঃসম্পর্কিত যে ফাইলগুলো একটি সংগ্রহ এবং প্রোগ্রামিংগুলি যে সেট বা ব্যবহারকারীদের ফাইলগুলি অ্যাক্সেস করতে বা সংশোধন করতে দেয়, সেটাকে আমরা কি বলে থাকি? অবশ্যই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু এটাকে আমরা বলে থাকি ডিএমএস, ঠিক আছে? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে থাকি আমরা এটাকে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, থ্রিওফ্রাস্ট এর জনককে? অবশ্যই কিন্তু উদ্ভিদবিদ্যার জনক বলা হয় তাকে কিন্তু এই থ্রিওফ্রাস্টকে, ঠিক আছে? বায়োগ্যাস একটি চমৎকার জ্বালানি, এখানে কিন্তু 75% মিথেন থাকে। এখানে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, আমাদের রাজ্যের পরীক্ষাতেও জিজ্ঞাসা করা হয় যে বায়োগ্যাসের মূল উপাদান কি? আমরা ডাইরেক্ট অ্যান্সার করি কি? মিথেন, যেখানে 75%-এর কাছাকাছি মিথেন কিন্তু থেকে থাকে। আর এর রাসায়নিক যে কেমিক্যাল যে নেমটা কি? সেটা CH4, ঠিক আছে? CH4, তো এটাকে আমরা মিথেন বলেছি। পরবর্তী প্রশ্ন আছে আমাদের, যেটা গঙ্গা থেকে প্রকল্প চালু করেছে, যেটা কিন্তু কি প্রকল্প চালু করেছিল সেই সময়? পানীয় জল এবং স্বাস্থ্য মন্ত্রক কিন্তু চালু করেছিল, মিনিস্ট্রি অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। তো এরা কিন্তু গঙ্গা গ্রাম কিন্তু একটা প্রকল্প কিন্তু চালু করেছিল, সেই সময়কার কারেন্টের টপিক ছিল।
তো পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোন মহাদেশে 6টি কিন্তু জনবহুল দেশ অবস্থান করছে, যেটা কিন্তু এশিয়াতে অবস্থান করছে 6টা জনবহুল দেশ, তাই তো? তো অবশ্যই তোমরা সকলে জানো যে ভারত, চায়না এগুলো সব থেকে জনবহুল দেশ, যেগুলো কিন্তু এশিয়া মহাদেশে অবস্থান করছে। এছাড়া তোমাদের কিন্তু আরেকটা এক ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের জিজ্ঞাসা করেছিল, যেটা কিন্তু তোমাদের এরিয়া ওয়াইজ জিজ্ঞাসা করেছিল, তো সেটাও একবার দেখে নেবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, বিখ্যাত গায়ক এবং ভারতরত্ন পুরস্কার প্রাপক ভূপেন হাজারিকা ইনি কোন রাজ্যের অন্তর্গত? তিনি কিন্তু আসাম থেকে অন্তর্গত, ঠিক আছে, আসামের ভূপেন্দ্র হাজারিকা। আর ইনি কিন্তু কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছে? পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞাসা করা হবে, অবশ্যই হবে। তো 2019 সালে কিন্তু প্রণব মুখার্জি, নানাজি দেশমুখ এবং ভূপেন হাজারিকা এই তিনজনকে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল লাস্ট 2019। তারপরে কিন্তু 2024-এ 5 জনকে কিন্তু এই ভারতরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে। সেই 5 জন কে কে সেটাও একবার বলে দিই তোমাকে, ঠিক আছে? তো প্রথমে আসবে আমাদের কর্পূরী ঠাকুর, ঠিক আছে, তারপরে লালকৃষ্ণ আডবাণী, তারপরে আমাদের আসবে পিভি নরসিমা রাও এবং চৌধুরী চরণ সিং। তার সাথে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যেটা হচ্ছে MS স্বামীনাথন, যিনি কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক ছিলেন এবং তাকে কিন্তু 2024-এ মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই নামগুলো অবশ্যই মুখস্থ রাখবে, আপকামিং সমস্ত এক্সামে কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হবে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব কী আছে। 1798 সালের গভর্নর জেনারেল হন এবং কলকাতায় নিজের জন্য একটি বিশাল প্রাসাদ গভর্নমেন্ট হাউস তৈরি করেছিলেন। সেটা কে তৈরি করেছিলেন? লর্ড ওয়েলেসলি তৈরি করেছিল 1798-এর দিকে। এখান থেকে কিন্তু মুখস্থ রাখতে হবে, তিনি কিন্তু 1798-তে এটা তৈরি করছেন এবং তিনি কিন্তু এই 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু তৈরি করেছিলেন এই লর্ড ওয়েলেসলি, ঠিক আছে? তো এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় 1800 সালে। পরবর্তী প্রশ্ন আছে যে কি বলছে, কে আওধ রাজ্যকে একটি চেরি, ও হো, এই কোশ্চেনটা তোমাদের অনেকগুলো শিফটে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? তো আবারও কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞাসা করবে ইতিহাসে মডার্ন হিস্ট্রি থেকে, ঠিক আছে? কোশ্চেনটা কি আছে বলছে, আওধ অর্থাৎ অযোধ্যা এমন একটা রাজ্য যেটা হচ্ছে একটা চেরি, যেটা একদিন আমার মুখে অবশ্যই আসবে। সেটা কে বলেছিল? এটা কিন্তু লর্ড ডালহৌসি বলেছিল, ঠিক আছে? তো অবশ্যই সেটা দেখে রাখবে। এছাড়া ভারতের রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে, ঠিক আছে? তো তিনি কিন্তু 1853-তে কী করছে, বোম্বে থেকে থানের দীর্ঘ 21 মাইল কিন্তু প্রথম কিন্তু রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপন করছেন, ঠিক আছে? তাকে কিন্তু ফাদার অফ আমাদের ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে? অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলো একটু দেখে নিতে হবে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, নিচের কোনটি ভারতীয় সংসদের অংশ নয়? তাহলে কি আছে? আচ্ছা, রাজ্য বিধানসভা, স্টেট যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, তো সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের ভারতের সংবিধানের যে সংসদ আছে, পার্লামেন্ট, তার অংশ নয়। ভারতের সংবিধানের যে পার্লামেন্টের যে অংশ, সেগুলো কি আছে? 3টে কিন্তু এখানে আমাদের জিনিস আছে যারা কিন্তু পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। সেই 3 জন কে? ফার্স্টেই আসছে আমাদের যে রাজ্যসভা, যেটা কিন্তু আমাদের পার্লামেন্টের উচ্চকক্ষ, রাজ্যসভা, যেটা কখনো ভাঙা যায় না, ঠিক আছে? পরবর্তী আসছে আমাদের লোকসভা, যেটা কিন্তু ভাঙা যায় এবং এর মেয়াদকাল 5 বছর। আর রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল 6 বছর। আর এটা কিন্তু রাজ্যসভা চলতেই থাকে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে, যাকে ছাড়া আমাদের এই যে মানে সংসদ সেটা পূর্ণ হতে পারে না, যেটা হচ্ছে রাষ্ট্রপতি। তার কারণ কি? রাজ্যসভা হোক বা লোকসভা হোক, সেখানে যখন কোনো বিল নিয়ে আসা হবে, সেটা রাষ্ট্রপতি যতক্ষণ না সই না করছে, সেটা কখনো অ্যাক্টে পরিণত হবে না, সেটা কখনো আইনে পরিণত হতে পারবে না। ওই জন্য কিন্তু রাষ্ট্রপতিকেও কিন্তু আমাদের এই পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ হিসাবে কিন্তু গণনা ধরা হয়ে থাকে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু লোকসভা, রাজ্যসভা এবং আমাদের প্রেসিডেন্ট, এই 3টেকে নিয়েই আমাদের পার্লামেন্ট, ঠিক আছে? সংসদ ভবন আমাদের। পরবর্তী আমাদের প্রশ্ন এটা আছে যে আধার, তোমরা জানো যে আধার কার্ডে কয়টা ডিজিট থাকে? অবশ্যই কিন্তু 12 ডিজিট থাকে। তো এখানে কি বলছে, এই যে নম্বরগুলো, এটা কে জারি করে আর কি? এটা কিন্তু ভারতের স্বতন্ত্র যে কে আছে, শনাক্তকরণ যে কর্তৃপক্ষ, অর্থাৎ UIDAI, এটাই তো করে থাকে নাকি, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তো এটাই তো এই যে 12 ডিজিটের যে নাম্বার রয়েছে আধার, তো এটাই কিন্তু এটা ইন্ট্রোডিউস করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, তার আগে অবশ্যই বলবো, তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হয়নি, অবশ্যই এখনই যুক্ত হয়ে যাও। এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো, অবশ্যই দেখে নেবে। ক্লাসটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই প্লিজ দিয়ে দেবে, ঠিক আছে? আর কিছু তো চাই না, শুধু একটা করে লাইক চাই, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু তোমাদের গ্রুপ ডি ক্লাসও আমরা চালু করে দেবো আমরা, ঠিক আছে? তো গ্রুপ ডি তোমাদের কিন্তু AIR একাডেমি ইউটিউব চ্যানেলও শুরু হয়ে যাবে, আশা করছি এখানেও কিছু গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দিয়ে দেবো গ্রুপ ডি থেকে বাছাই করা। আর ওখানে তোমাদের শিফট ওয়াইজ ক্লাস চলবে, ঠিক যেরকম NTPC এখানে চলছে। কোনো টেনশন নেই, কোনো চাপ নেই, তোমাদের কিন্তু NTPCর এক্সাম কিন্তু তোমাদের এপ্রিলের দিকে হবে, ঠিক আছে? আশা করছি তোমাদের সম্পূর্ণ শিফট কিন্তু 133টা কভার করে দিতে পারবো, ঠিক আছে? পরবর্তী আমাদের প্রশ্ন এটা আছে, তোমাদের আছে রিলেশনাল যে ডাটাবেসে ডেটা অ্যাক্সেস, হ্যান্ডলিং এবং পরিচালনার জন্য ব্যবহৃত একটি সহজ কেয়ারি ভাষা, যেটা কিন্তু SQL, ঠিক আছে? পরবর্তী আমরা প্রশ্ন দেখব,
ভারতের সেই স্থানের নাম বলো যেখানে 4টি ঘোড়া এবং বেলে পাথর দিয়ে তৈরি একটি স্তম্ভ সম্বন্ধিত 0 মাইল স্টোন পাওয়া যাবে, যেটা কিন্তু নাগপুরে পাওয়া যাবে। ঠিক আছে, কোশ্চেনটা গুরুত্বপূর্ণ আছে, একটু দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন আছে পদার্থের প্রকৃতি সম্পর্কে মৌলিক তত্ত্ব কে প্রদান করেছিলেন? অবশ্যই কিন্তু জন ডাল্টন, যাকে কিন্তু আধুনিক পরমাণুবাদের জনক বলা হয়ে থাকে, তাই তো? তো অবশ্যই এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এটা কিন্তু অবশ্যই দেখে রাখবে জন ডাল্টনকে। পরবর্তী প্রশ্ন আছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমাদের অনেকবার তোমাদের কিন্তু ক্লাসে দিয়েছি, অবশ্যই সেগুলো একটু দেখে নিও। ঠিক আছে, যেটা 1951 থেকে 56 মধ্যে হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই বলছে জড়িত তরুণ অর্থনীতিবিদ কে ছিলেন? তিনি কিন্তু অবশ্যই কিন্তু KN রাজ, তিনি কিন্তু যুক্ত ছিলেন। পরবর্তী আমাদের প্রশ্ন আছে ভারতের স্ট্যাচু অফ ইউনিটি। তো এর আগেও কিন্তু এটাও বলেছিলাম যে স্ট্যাচু অফ ইউনিটি এটা কোথায় অবস্থান করছে? গুজরাটে অবস্থান করছে, আহমেদাবাদে অবস্থান করছে, তাই তো? এই যে কোন নদী আছে জানো ওটা? সবরমতী রিভার, তাই তো? তো সবরমতী রিভারের পাশেই কিন্তু অবস্থান করছে স্ট্যাচু অফ ইউনিটি, যেটা কিন্তু ওয়ার্ল্ডের এখন হায়েস্ট, আমাদের ভারতের যেটা অবস্থান করছে স্ট্যাচু অফ ইউনিটি, এটা কিন্তু ওয়ার্ল্ডের হায়েস্ট স্ট্যাচু, তাই তো? আর এখানে কিন্তু এইখানেই কিন্তু তোমাদের হয়েছিল কি ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023, যেটা আমরা একটু আগেই বললাম, তাই তো? যে ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023-এর যেটা হয়েছিল, অস্ট্রেলিয়া জিতছে ভারতকে হারিয়ে, সেটা কিন্তু গুজরাটের এই সবরমতী রিভারের পাশেই কিন্তু একটা স্টেডিয়াম আছে, যেটা হচ্ছে মন্টেরা স্টেডিয়াম, যেটা অলসো নোন অ্যাজ কি আমাদের এটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম, তাই তো? তো নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা মন্টেরা স্টেডিয়াম নামে পরিচিত, সেখানেই কিন্তু এই ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমাদের ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রিতে যে বুলন্দ দরওয়াজা, এটা কে নির্মাণ করছে? আরে আকবর নির্মাণ করছে। ঠিক আছে, বুলন্দ দরওয়াজা আকবর নির্মাণ করছে। আর এটা কোথায় করছে? এটা কিন্তু ফতেপুর সিক্রিতে করছে। পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়, আর গুজরাট ভিক্টরির জন্য তিনি কিন্তু এটা করেছিলেন। ঠিক আছে, এটাও কিন্তু ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয়। পরবর্তী প্রশ্ন আছে আপেক্ষিকতা তত্ত্বের যে পরিচিত বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, আচ্ছা, যেটা থিওরি অফ রিলেটিভিটি, তাই তো? তো এটা কে দিয়েছিল? আলবার্ট আইনস্টাইন দিয়েছিল থিওরি অফ রিলেটিভিটি। ঠিক আছে, কত সালে দিয়েছিল? 1905-এ দিয়েছিল। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আছে, বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর। তো অবশ্যই আমরা জানি এটা কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার অবস্থান করছে সুইজারল্যান্ডে জেনিভা শহরে, তাই তো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সবারই অবস্থান করছে এই সুইজারল্যান্ডে জেনিভাতে, তাই তো? এবং এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা প্রতিষ্ঠা হচ্ছে কবে? 7 এপ্রিল, যেটা 1948-এ 7 এপ্রিল 1948 যেটা প্রতিষ্ঠা হচ্ছে। আর এই 7 এপ্রিল এটাকে আমরা কী দিবস হিসেবে পালন করি? বিশ্ব স্বাস্থ্য দিবস, তাই তো? কারণ 7 এপ্রিল 1948-এ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা তৈরি হচ্ছে, যার হেডকোয়ার্টার জেনিভা সুইজারল্যান্ডে অবস্থান করছে। ওকে, পরবর্তী আমরা প্রশ্ন দেখব 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপিত করা হচ্ছে নীতি আয়োগের সাথে। তোমরা জানো যে নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠা হচ্ছে? এটা কিন্তু 2015-তে প্রতিষ্ঠা হচ্ছে। ডাইরেক্ট পরীক্ষা জিজ্ঞাসা করা হয়, তারিখটা কত? এখানে তারিখ জিজ্ঞাসা করেছে 1 জানুয়ারি 2015। এখানে কিন্তু নীতি আয়োগ কিন্তু গঠন করা হচ্ছে, এটা কিন্তু নতুন করে গঠন করা হচ্ছে না। এর আগে একটা সংস্থা ছিল, যেটা ছিল কি প্ল্যানিং কমিশন, যেটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? প্ল্যানিং কমিশন এটা কিন্তু 1950-এ প্রতিষ্ঠা হয়েছিল প্ল্যানিং কমিশন, যেটা 2015-তে এটা পাল্টে যাচ্ছে কিসে? নীতি আয়োগে, যার চেয়ারম্যানকে নরেন্দ্র মোদী। মানে যে নীতি আয়োগের চেয়ারম্যান সেই হয়ে থাকে যে ভারতের প্রধানমন্ত্রী হয়ে থাকে। ঠিক আছে, তো নীতি আয়োগের চেয়ারম্যান অবশ্যই আমাদের নরেন্দ্র মোদী, আমাদের প্রাইম মিনিস্টার। তো নীতি আয়োগের কিন্তু ভাইস চেয়ারপারসন বলে একজন থাকেন, তিনি কে? কারণ প্রধানমন্ত্রী তো সমস্ত কাজ সামলাতে পারবেন না, কারণ প্রধানমন্ত্রী সারা ভারতকে দেখার তার দায়িত্ব, তাই না? তো অবশ্যই কিন্তু এই নীতি আয়োগকে দেখার জন্য একজন ভাইস চেয়ারম্যানকে নিযুক্ত করা হয়েছে। ভাইস চেয়ারম্যান যার নাম হচ্ছে, বর্তমানে যিনি আছেন তার নাম হচ্ছে সুমন বেরি। পরীক্ষায় কিন্তু অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে এটা। সুমন বেরি কারেন্ট কিন্তু ভাইস চেয়ারম্যান রয়েছেন কে? নীতি আয়োগের। আর নীতি, অবশ্যই কিন্তু নীতি ফুল ফর্মটা কি যারা যারা জানো তোমরা কমেন্ট সেকশানে একটু টাইপ করে, কষ্ট করে যদি একটু টাইপ করে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, অবশ্যই তোমরা করে দেবে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে অ্যান্সারটা করে দেবে, নীতি এর ফুল ফর্মটা কী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে আমাদের জাতিসংঘ দিবস, এটা প্রতি বছর পালন করা হচ্ছে। এটা কত তারিখে পালন করা হয়? 24শে অক্টোবর এটা কিন্তু পালন করা হয়ে থাকে। আর এটা প্রতিষ্ঠা হচ্ছে কত সালে? 1945-এ কিন্তু এই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল এই 24শে অক্টোবরেই। আর এই জন্যই কিন্তু প্রতি বছর জাতিসংঘ দিবস পালন করা হয় 24 অক্টোবরে। ঠিক আছে, আর এখানে কিন্তু কতগুলো কান্ট্রি আছে এর মেম্বার কান্ট্রি জাতিসংঘের? এই কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশানে বলবে, এটাও আমি বলে দিয়েছি। ঠিক আছে, তো এই দুটো কোশ্চেন, একটা হচ্ছে নীতির ফুল ফর্ম কী, আর হচ্ছে একটা জাতিসংঘে মোট কতগুলো দেশ এখনও পর্যন্ত এদের সদস্য হিসাবে রয়েছে, কতগুলো মেম্বার রয়েছে। ঠিক আছে, এই দুটো কোশ্চেন বেশি কিন্তু দিইনি, দুটো কাজ দিয়েছি, দুটো প্রশ্ন কমেন্ট সেকশানে জানাবে। পরবর্তী প্রশ্ন আছে কার সভাপতিত্বে ভারতের জাতীয় কংগ্রেসের 19 ডিসেম্বর 1929 সালে লাহোরের যে পূর্ণ স্বরাজ, এটা চূড়ান্ত লক্ষ্য ঘোষণা করা হয়েছিল, যেটা কিন্তু জওহরলাল নেহরুর সময়কালে। ঠিক আছে,
তো গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকগুলো প্রশ্ন আমরা জানতে পারলাম, অনেক এক্সট্রা ইনফরমেশনও পেলাম এখান থেকে। তো 40টা কোশ্চেন আলোচনা হয়ে গেল। পরবর্তী ক্লাস থাকবে আমাদের কত, শিফট নাম্বার 24 নিয়ে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু যত বেশি সংখ্যক লাইক শেয়ার হবে তত তাড়াতাড়ি আমাদের ক্লাসটা আসতে থাকবে। আর তোমাদের কিন্তু গ্রুপ ডি ফর্ম ফিল আপ চালু হচ্ছে, যেটা 23 জানুয়ারি, তাই তো? ফুল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে আসবে। আশা করছি কত মোটামুটি ভ্যাকেন্সি, সবাই তো বলছে 50-58 হাজার এরকম ভ্যাকেন্সি থাকবে। তো দেখা যাক, যেটা আমরা শর্ট নোটিশে দেখেছিলাম তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা শেয়ারও করেছিলাম, যেটা যে 32,000 ভ্যাকেন্সি আছে। তো যদিও কিন্তু সেটা তো কিন্তু অফিসিয়ালি ছিল। তো এই যে 50,000 বা 58,000 বলছে, এটা যদিও আনঅফিসিয়াল, তো তবুও দেখি নোটিফিকেশান সম্পূর্ণটা আসুক, সেখানে কিন্তু সব কিছু দেওয়াই থাকবে। আর এছাড়া কিন্তু এখানে কিন্তু আইটিআই ছাড়াও কিন্তু সকল 10 পাস ক্যান্ডিডেট কিন্তু এখানে আইটিআই ছাড়াও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। যদিও বহু ছাত্রছাত্রী কিন্তু আইটিআই করে বসে আছে, ঠিক আছে, যদিও তারা এএলপি টেকনিশিয়ানে অ্যাপ্লাই করেছে, ঠিক আছে, সেখানে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা চান্স পায় না। তো যাই হোক, এখন দেখি ফুল নোটিফিকেশান না আসা পর্যন্ত সেটা কিছু বোঝা যাচ্ছে না। আর গ্রুপ ডি ক্লাস কিন্তু তোমাদের এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু করানো হবে। চ্যানেলটা এখনই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, যারা করনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু এই পিডিএফটা, যেটা কিন্তু এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা তোমরা এখানে দেখছো, এই সম্পূর্ণ পিডিএফটা যদি বাই করতে চাও, এখানে 300+ পেজ সংখ্যা রয়েছে, ঠিক আছে, সম্পূর্ণটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। যদি কেউ নিতে চাও, এখানে কিন্তু 300+, এটা কিন্তু দুটো পার্টে দেওয়া আছে, হ্যাঁ। তো এখানে 157টা পেজ আছে, আর একটা তোমাদের পিডিএফ আছে, সেখানেও আছে বাকিটা। তো এই দুটো পিডিএফ তোমরা কিন্তু 133টা শিফট 5,000+ জিকে কোশ্চেন, যেটা তোমরা শুধুমাত্র 99-এ পাচ্ছ। আর এই ধরনের ক্লাসগুলো তোমাদের কিন্তু এখানে কিন্তু করানো আছে, অবশ্যই সেটা দেখে নিতে পারবে। আর যদি তোমাদের কোনো সমস্যা হয়, ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে, ঠিক আছে। আর নিতে গেলেও তোমরা ওই নাম্বারে যোগাযোগ করে নেবে, ওখানে ডেমো পিডিএফ সহ সব কিছু দেখতে পারবে। আর তোমাদের বলে রাখি, এই যে একই পিডিএফ কিন্তু নিয়ে বিভিন্ন জনা কিন্তু মানে 10 বছর, 20 বছর, 30 বছর এরকম বলে চালাচ্ছে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিস থেকে তোমরা একটু দূরে থাকার চেষ্টা করো। আর তোমার যদি বুঝতে অসুবিধা হয় না, তোমাদেরকে একটু বলে রাখি এই ছোট্ট জিনিসটা, তোমাদের যদি কেউ বলে লাস্ট 10 বছরের আমরা পরীক্ষার এক্সামের কোশ্চেন দিচ্ছি এনটিপিসি, তাহলে তোমরা দেখে নেবে যে 2020-21-এই শুধুমাত্র 133টা শিফট হয়েছে, যেখানে 40টা করে প্রশ্ন ছিল। তাহলে কতগুলো প্রশ্ন হচ্ছে? 5,000+, তোমরা একটু ক্যালকুলেট করে নেবে, ঠিক আছে। আর তারা যদি বলে 10 বছরের প্রশ্ন দিচ্ছি, নিশ্চয়ই তাদের আরও শিফট অ্যাড হবে, তাই না? তো এনটিপিসি একটা বড় লেভেলের এক্সাম হয়, তো নিশ্চয়ই সেখানে 10,000, 15,000+ তোমাদের কোশ্চেন থাকার কথা, ঠিক আছে। যদি থাকে তাহলে অবশ্যই নেবে, ওকে। তো এই জিনিসটা দেখে তারপরে কিন্তু তোমরা পিডিএফ সংগ্রহ করবে, যার কাছ থেকে না, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো নিয়ে শুধু পড়ো, ব্যাস, আর কিছু না, ঠিক আছে, পড়লেই হলো। তো অবশ্যই তোমাদের যদি আমাদের আজকের ক্লাসটা ভালো লাগে, একটা লাইক শেয়ার করে দিও, ঠিক আছে। পরবর্তী শিফট নিয়ে আসছি। আর যদি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দরকার হয়, জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 খুব সুন্দরভাবে সাজানো আছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। যদি দরকার হয়ে থাকে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি একবার, ঠিক আছে। তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ অলিম্পিক দিয়ে শুরু হয়েছে, প্যারিস অলিম্পিক 2024-এ হয়েছিল, ঠিক আছে। তো অলিম্পিক থেকেই শুরু হয়েছিল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। তো অবশ্যই তোমরা দেখতে পারো, সমস্ত পিডিএফ খুব সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে। তো যারা যারা নেবে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে নেবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি থেকে সম্পূর্ণ ওটা দেওয়া আছে। আর এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেখছো না, সবই আগের বছর আসা কোশ্চেন। তোমরা এসএসসির আগের বছরের প্রশ্ন মিলিয়ে নেবে, আর আমাদের এই পিডিএফটা দেখে নেবে, কোনো প্রশ্নটা বাদ আছে কিনা শুধু বলবে, ঠিক আছে। কারণ এখান থেকে কিন্তু সম্পূর্ণটা কিন্তু দারুণভাবে সাজানো আছে, আর এগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। আর এসেওছে 90% তোমাদের সিজিএল, সিএইচএসএল, এমটিএসে কভার পেয়েছে। এছাড়া তোমাদের আরআরবি, এলপিতে কভার পেয়েছে, কমন পেয়েছে। তারপর তোমাদের আরপিএফ এসআই এক্সাম হয়েছে সম্প্রতি, ঠিক আছে। তো এই সমস্ত এক্সামে কিন্তু তোমরা সকলে কিন্তু কমন পেয়েছে, এমনকি জেইতেও কমন পেয়েছে, ঠিক আছে। তো এনটিপিসি তো অবশ্যই কমন আসবে, কারণ বহু শিফট এক্সাম হবে, 90% তো অবশ্যই কমন থাকবে, ঠিক আছে। তো অবশ্যই অল্প পড়ে যদি বেশি নাম্বার পেতে চাও, তো জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 আবার এটা দেখে নাও, এটাও তোমাদের চলে এসেছে 2024-এর আরআরবি এক্সামে, ঠিক আছে। কী বলবো, এটা যেই এক্সামে চলে এসেছে। কী বলেছে, নাসা জাক্সা এরা কিন্তু উপগ্রহ পাঠাবে, যেটা কিন্তু আমাদের কি কাঠের একটা উপগ্রহ পাঠাচ্ছিল, ঠিক আছে, যার নামটা দেওয়া আছে। তো এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষায় এসেছে, ওই জন্যই তোমাদের এত মানে দাবি করতে পারছি, ঠিক আছে। আর এটাও কিন্তু তোমাদের কিন্তু এসেছে, যেটা হচ্ছে তোমাদের আর্মি বলে একটা এক্সাম আছে, আর্মি এসএসসি, ঠিক আছে। এই সমস্ত এক্সামে কিন্তু তোমাদের এসেছে, ঠিক আছে। মুজি পেছানো সঞ্জীব, এটা তো অন্যান্য অনেক এক্সামই এসেছে এটা। তো অবশ্যই সেগুলো তোমরা দেখে নেবে, যাদের দরকার হবে অবশ্যই 51 টাকা দিয়ে জানুয়ারি থেকে ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে নিতে পারো, ওকে। তো অবশ্যই কিন্তু তোমরা দেখে রাখবে। আর তোমাদের গ্রুপ ডির জন্য পিডিএফ আসছে, রেডি হচ্ছে সায়েন্সের, তো টেনশন নেই। আর গ্রুপ ডির জন্য ক্লাসও তোমাদের পেয়ে যাবে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। তো চলো পরবর্তী ক্লাসে আসছি, থ্যাংক ইউ। তো অবশ্যই কিন্তু আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, যাদের যে ক্লাসটা দরকার হবে। আর যদি কোনো রকম তোমাদের অন্যান্য ক্লাসও দরকার হয়, সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও, যাতে আমরা পরবর্তী ক্লাস সেই টপিকের ওপর বানাতে পারি, ওকে। তো চলো, প্লেলিস্ট করা আছে, সেগুলো সব চেক আউট করে নেবে, তারপর তোমরা জানাবে কোন ধরনের ক্লাস তোমাদের চাই। ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আসছি।